স্টার্টিং স্পিচ 3 to 1। মাননীয় স্পিকার, আমাদের আজকের এই সংসদটা হচ্ছে একটা দেশপ্রেমিক বাংলাদেশি নাগরিকের সংসদ। আর এখানে আমাদের আজকের এই মোশনের একটা পোর্শন যেটা হচ্ছে একদিন না খেয়ে বলতে, আসলে এটা একটা হচ্ছে মেটাফোর, যেখানে বাংলাদেশে এখন হচ্ছে এমন কোনো পরিস্থিতি নাই যে মানুষ খাইতে পাচ্ছে না। এখন মোটামুটি সবাই খাওয়া দাওয়ার এনশিওর করতে পারে। মাননীয় স্পিকার, আজকে আমাদের বাংলাদেশে সামরিক খাতের যে গুরুত্বটা, সেটা হচ্ছে বাংলাদেশ সামরিক খাতের জন্য 4.52% বরাদ্দ, অন্যদিকে ইন্ডিয়ার ক্ষেত্রে 14% এবং মায়ানমারের ক্ষেত্রে হচ্ছে 3 থেকে 6%। সুতরাং আমরা চাচ্ছি আগামী 15 বছরের মধ্যে আমাদের বাজেটের গুরুত্ব 4 থেকে মিনিমাম 10% করে আমাদের ডিফেন্স ইন্ডাস্ট্রিটাকে গড়ে তোলা। মাননীয় স্পিকার, বাংলাদেশের জিওপলিটিক্যাল থ্রেট আছে, যেমন হচ্ছে বাংলাদেশের যে প্রতিবেশী দেশগুলা ইন্ডিয়া এবং মায়ানমার, তাদের সাথে হচ্ছে আমাদের কোনো ভালো সম্পর্ক তেমন একটা নাই। মাননীয় স্পিকার, আজকে আমাদের গোলটা কি? আমাদের আজকে গোলটা হচ্ছে বর্তমানে যুদ্ধ এখন মানুষ মাঠে ময়দানে না করে খাতায় করে। মাননীয় স্পিকার, যুদ্ধ করে আক্রমণ না করে আগে ক্যালকুলেশন করে যে যুদ্ধে আসলে জিততে পারবে কিনা। মাননীয় স্পিকার, আজকে তারপর হচ্ছে ডিটারেন্স থিওরি অনুযায়ী যদি আমরা বলি, তাহলে হচ্ছে বাংলাদেশ হিসেবে এনাফ সক্ষমতা যদি আমরা আজকে অর্জন করতে না পারি, দেন কোনো রাষ্ট্র আমাদেরকে আক্রমণ করার আগে একবার ভাববে না। কিন্তু যদি আমরা এনাফ সক্ষমতা অর্জন করতে পারি, সেক্ষেত্রে তারা হচ্ছে ভাববে যে আক্রমণ করবে কি করবে না। মাননীয় স্পিকার, আমাদের আজকের গোলটা হচ্ছে ডিটারেন্স থিওরি অ্যাচিভ করা এবং বার্গেনিং পাওয়ার বৃদ্ধি করা। যেমন মাননীয় স্পিকার, আমরা যদি আজকে হচ্ছে অ্যাচিভ করতে পারি এবং হচ্ছে বার্গেনিং পাওয়ারটা বৃদ্ধি করতে পারি, তাহলে হচ্ছে যে তিস্তার মতো যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। মাননীয় স্পিকার, একটা রাষ্ট্রের প্রথম দায়িত্ব হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা করা। আর সার্বভৌমত্ব যদি না থাকে তাহলে হচ্ছে সে রাষ্ট্রের কল্যাণ হবে না। মাননীয় স্পিকার, কল্যাণের জন্য হচ্ছে সার্বভৌমত্ব হচ্ছে একটা প্রাইমারি নিড। তারপর মাননীয় স্পিকার, আজকে আমাদের আর্গুমেন্ট হচ্ছে 3টি। প্রথমত হচ্ছে নতুন ওয়ার্ল্ড অর্ডারে খাপ খাওয়ানো, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের ট্রেডগুলোকে টেকেল করে বার্গেনিং পাওয়ারটাকে বাড়ানো, এবং তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিটাকে গ্রো করা। মাননীয় স্পিকার, এবার যদি প্রথম আর্গুমেন্টে আসি, তাহলে প্রথমত হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের আগে কেউ কখনো সার্বভৌমত্ব কোনো রাষ্ট্রকে অ্যাটাক করতো না, কিন্তু এখন হচ্ছে এই যে কোনো একটা সার্বভৌমত্ব রাষ্ট্রকে অ্যাটাক করা হচ্ছে। তার মানে বাংলাদেশ একটা সার্বভৌমত্ব রাষ্ট্র হওয়ার পরেও কিন্তু অ্যাটাকের শিকার হতে পারে। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত হচ্ছে দুনিয়াটা এখন হচ্ছে মাল্টিপোলার একটা ওয়ার্ল্ড, যেখানে হচ্ছে ইউএসএ, চায়না এবং ইন্ডিয়ার মতো সবাই এখন হচ্ছে মোড়ল। আগে যখন শুধুমাত্র ইউএসএ একটা মোড়ল ছিল, তখন হচ্ছে শুধু ইউএসএর কথা শুনলে কোনো সমস্যা হতো না, কিন্তু বাংলাদেশ এখন যেহেতু হচ্ছে মাল্টিপোলার, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি ইন্ডিয়ার কথা শুনি তাহলে হচ্ছে চায়না খেপবে, অথবা যদি চায়নার কথা শুনি তাহলে হচ্ছে ইন্ডিয়া খেপবে। মাননীয় স্পিকার, সেকেন্ড আর্গুমেন্ট ছিল হচ্ছে বাংলাদেশের ট্রেডগুলোকে টেকেল করে বার্গেনিং পাওয়ারটা বাড়ানো। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি বর্তমানে রংপুরের সীমান্তবর্তী এলাকাগুলোতে ইন্ডিয়ার সামরিক বাহিনীর উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে, এবং আরেকটা হচ্ছে যে চিটগংকে হচ্ছে ইন্ডিয়া তাদের দখলে নিতে যাচ্ছে। মাননীয় স্পিকার, আরেকটা হচ্ছে যে বাংলাদেশের মায়ানমারের সাথে দুটি হচ্ছে ইস্যু আছে। প্রথমত হচ্ছে একটা রোহিঙ্গা ইস্যু, আরেকটা হচ্ছে আরাকান আর্মি। রোহিঙ্গা ইস্যুটা মাননীয় স্পিকার নিচ্ছি না। মায়ানমারের হচ্ছে প্রথম যে সমস্যাটি, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুর ক্ষেত্রে যদি আমরা আমাদের অবস্থানটাকে আর স্ট্রং করতে না পারি, সেক্ষেত্রে হচ্ছে রোহিঙ্গারা তাদের দেশে, আমরা যদি আমাদের অবস্থানটাকে স্ট্রং করতে না পারি, তাহলে হচ্ছে রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোটা সম্ভব হবে না। তারপরে আরেকটা হচ্ছে আরাকান আর্মিদের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আরাকান আর্মিরা বর্তমানে আমাদের চিটগংকে দখল করতে যাচ্ছে। তারপরে মাননীয় স্পিকার, আমাদের থার্ড আর্গুমেন্ট যেটা ছিল বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিটাকে গ্রো করা। প্রথমত হচ্ছে বাংলাদেশের অস্ত্র শিল্পটা হচ্ছে আমদানি নির্ভর। এখানে হচ্ছে আমরা যখন অস্ত্রটাকে আমদানি করি, তখন হচ্ছে আমাদের বহু কষ্টে উপার্জিত যে বৈদেশিক মুদ্রাটা, সেটা হচ্ছে ব্যয় হচ্ছে। তারপরে মাননীয় স্পিকার, দ্বিতীয়ত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্পিল ওভার ইফেক্ট অনুযায়ী আমরা যখন অস্ত্র নিয়ে গবেষণা করব, তখন অস্ত্রের পাশাপাশি আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস তৈরি হবে, যেগুলো হচ্ছে আদার ইন্ডাস্ট্রিতে কাজে লাগানো যাবে। মাননীয় স্পিকার, তারপর হচ্ছে তৃতীয়ত হচ্ছে ইন্ডিয়া হচ্ছে রাশিয়ার উপর অস্ত্র নির্ভর হয়। 2022 সালে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময় মার্কিনরা ইন্ডিয়াকে চাপে ফেলে, যাতে হচ্ছে রাশিয়া থেকে তারা যেন অস্ত্র না কিনতে পারে। মাননীয় স্পিকার, তাই আমরা বলতে চাচ্ছি, অর্থাৎ আমাদেরকে আজকে সাপ্লাই চেইনটাকে ডেভেলপ করতে হবে এবং স্যাংশন থেকে বাঁচতে হবে। মাননীয় স্পিকার, এতটুকু ছিল বলার। ধন্যবাদ মাননীয় স্পিকার। 3, 2, 1।
মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে, আজকে গভর্নমেন্ট সাইড এসে বোঝানোর চেষ্টা করতেছে কথাটা একটা মেটাফোর, দ্যাট ইজ রং কনসেপ্ট। বোঝার চেষ্টা করেন। প্রথম কথা হচ্ছে, এই যে কথাটা আসছে, এই কথাটা কোথেকে আসছে? এই কথাটা আসছে একজন এমপি মুখ থেকে। তার মানে আপনি বাংলাদেশের এমপিদের কথাবার্তা, মান মানসিকতা, সেই জিনিস একটু চিন্তা একটু লক্ষ্য করেন। প্রথমত, এমপিরা কখনোই বলে না যে আমাকে যে গাড়িটা দিচ্ছেন সেই গাড়িটার বাজেট কমান। এমপিরা কখনোই বলে না যে আমাকে যে বিশাল একটা ফ্ল্যাট দিচ্ছেন সেই ফ্ল্যাটটা আমার দরকার নেই, আমি ইচ্ছেতেও কম খরচে থাকতে পারবো। এমপিরা বলে যে আমাকে আসলে আপনি যে জিনিসটা দিচ্ছেন এরপর আপনি একটা ওয়াশিং মেশিন দেন, একটা আসলে ফ্রিজ দেন, একটা অমুক দেন, একটা অমুক দেন, আমাকে একটা অতিরিক্ত গাড়ি দেন। তার মানে এমপিদের মানসিকতার মধ্যে কোনোদিনও নিজেদের ভোগ বিলাসিতা কমানো এই জিনিসটা আসে না। স্যার, যেই মুহূর্তে তাদের মধ্যে এই মানসিকতাটা আসে না, তারা আসলে সংসদে এসে কি বলার চেষ্টা করে? আমরা আসলে না খেয়ে থাকবো, আমরা না খেয়ে থেকে বাজেট বাড়াবো। কেন বলে? কারণ একটা পপুলিস্ট চিন্তা ভাবনা তারা আসলে সংসদে থ্রো করার চেষ্টা করে এবং তারা বোঝার চেষ্টা করে যে এই দিয়ে আসলে তারা রাজনীতি কিভাবে করবে। প্রথমত হচ্ছে, এই যে পুরো একটা ভেগ জায়গা থেকে তারা আসলে কথাটা বলে, যে কথাটা আসলে কোনো বাস্তবতা ভিত্তি নেই। এমপিরা নিজেও আসলে এই কথাটা চাবে কিনা সেটা নিয়ে আসলে ডাউট আছে। তার মানে এমপিরা যেখানে এই জিনিসটা একটা ফিলোসফি, একটা হচ্ছে যে দ্বিধাদ্বন্দ্ব হয়ে ভুগে, সেই জায়গায় তারা একটা দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিকের সংসদে ঠেলে দিচ্ছে যে জিনিসটা বাস্তবায়ন করতে হবে, যেটা একটা ভুল ধারণা। সেকেন্ডলি স্যার, তারা আসলে বলার চেষ্টা করতেছে আজকে বাংলাদেশের রংপুর দখল হয়ে যাবে, আজকে বাংলাদেশের চিটাগাং দখল হয়ে যাবে। একটা কোশ্চেন করতে চাইছিলাম তাদের কাছে, আপনারা কি সেভেন সিস্টার্স দখল করতে চান কিনা? এই জিনিসটা তাদের কাছে সংসদে ক্লারিফাই করতে হবে। যারা আসলে সেভেন সিস্টার্স চায় তারা আসলে দেশের আয়তন বাড়াইতে চায় কিনা। থার্ডলি স্যার, এখন আপনি বোঝার চেষ্টা করেন যে তারা বলার চেষ্টা করতেছে 15 বছরের মধ্যে মিনিমাম তাদের যে সাময়িক খাতে বাজেট 10% তারা বাড়াবে। কিভাবে বাড়াবে আমরা আসলে জানি না। তাহলে তারা একটা পলিসি দিয়ে যায়, কিন্তু পলিসিটি কিভাবে বাস্তবায়ন হবে এখন পর্যন্ত তারা জানে না। তাহলে তারা যে বলে এটা একটা মেটাফোর, একবেলা কম হয়ে হলেও তারা আসলে বাজেট বাড়াবে, এই একবেলার মধ্যে টাকা কতটুকু যাবে, সেই টাকা কতটুকু গেলে আসলে 15 বছরের মধ্যে 10% বাজেট বৃদ্ধি করবে আমরা এখন পর্যন্ত জানি না। তার মানে এই মেটাফোরটাকে তারা আসলে একটা মেটাফোরের জায়গাতে রেখে দিতে চায় এবং এর মাধ্যমে তারা আসলে আজকে সংসদে একটা ডিবেট জিতে যেতে খুবই হাস্যকর। থার্ডলি স্যার, বোঝার চেষ্টা করেন, এই মুহূর্তে যদি আপনি জানেনও যে আপনার যেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর একটা নতুন একটা হচ্ছে যে সার্বভৌমত্বের কনসেপ্ট এখন আসলে লস হয়ে গেছে এবং এই জায়গা থেকে তারা আসলে বলার চেষ্টা করে যে পৃথিবীতে এখন একটা মাল্টিপোলার জায়গা তৈরি হয়েছে। কোয়েশ্চেন হচ্ছে, এই যে মাল্টিপোলার একটা জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গায় আপনি কি পুরোপুরি নিউট্রাল থাকবেন? আমি ইন্ডিয়ার কাছেও যাবো না, ইউএসএর কাছেও যাবো না, রাশিয়ার কাছে যাবো না, তাকে আপনি কোনো একটা সাইড চুজ করবেন। কোশ্চেন হচ্ছে আপনি কোন সাইডটা চুজ করবেন এখন পর্যন্ত ক্লিয়ার না। তার মানে আপনি যে রাশিয়ার কাছে আসলে যান এবং রাশিয়া ভিত্তিক একটা জিনিস একমাত্র করার চেষ্টা করেন যেখানে আপনি আসলে ইন্ডিয়াকে এলাই হিসেবে নিতে হবে, সেই মুহূর্তে আমেরিকার থ্রেট আসলে আপনি কিভাবে কমাবেন সেই কোনো মেকানিজম তাদের সংসদে নাই। সেকেন্ডলি, তারা আসলে যদি আমেরিকাকে তারা আসলে যদি বন্ধু হিসেবে ধরার চেষ্টা করে এবং আমেরিকার মাধ্যমে যদি তারা আসলে সামনে দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে ইন্ডিয়া রাশিয়ার থ্রেট তারা কিভাবে মোকাবিলা করবে সেই কোনো মেকানিজম তাদের কাছে নাই। তার মানে আসলে আলটিমেটলি তারা এই মাল্টিপোলার ডাইভার্সিটি তারা আসলে কোন জায়গায় যাবে সেই জিনিসটা সম্পর্কে তারা এখন পর্যন্ত ক্লিয়ার না। থার্ডলি স্যার, বোঝার চেষ্টা করেন, তারা আসলে আপনাকে বলার চেষ্টা করতেছে যে আমরা আসলে অস্ত্র আমদানি করি, আমরা আসলে অস্ত্র কিনি না। কোশ্চেন হচ্ছে, আপনি যে আসলে অস্ত্রটা আমদানি করেন, অস্ত্র আসলে আপনি বানান না, তাই না? যখন আপনি আসলে অস্ত্র বানানোর চেষ্টা করবেন কিছুদিন পরে, সে অস্ত্র বানাইলে আপনার অস্ত্র বানানোর জন্য খরচ কতটা কম হবে তারা আসলে জানে না, দেখাইতে পারে নাই। তার মানে এই অস্ত্র বানানোর জন্য কাঁচামাল আপনার দেশে নাই, এই কাঁচামালটা আপনাকে আসলে বিদেশ থেকে আমদানি করতে হবে, সেই টাকাটা আপনি করতে পারবেন তারা জানে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে, আপনি আসলে অস্ত্র কেনার জন্য যে কাঁচামালটা আনবেন সেই কাঁচামালটা কোন দেশ থেকে আনবেন? রাশিয়া বলয় থেকে আনবেন নাকি ইউক্রেন বলয় মানে ইউএসএ বলয় থেকে আনবেন সেটা জানে না। তার মানে যদি আপনি আসলে এখানে কোন একটা সাইড থেকে অস্ত্র আমদানি করে কাঁচামালগুলো আনার চেষ্টা করেন, অন্য একটা সাইড এখানে কষ্ট পাবে, তারা আসলে মন খারাপ করবে এবং আপনার জন্য থ্রেট হবে। তার মানে আলটিমেটলি এই জায়গা থেকে তারা আসলে যে একটা মেকানিজম, একটা সলিউশন দেখানোর চেষ্টা করে, সলিউশনটা ওটা একটা বেগ। আপনার কোশ্চেন আপনি বলতেছেন আমাদের কোন এলাকায় যাওয়া উচিত? আমি যে কোনো একটা এলাকায় গেলাম, আপনার কোন এলাকায়? আচ্ছা, জি আপনার ওয়ার্ল্ডে আমি যদি কোনো একটা আপনার ওয়ার্ল্ডে আমরা কোন এলাকায় যাই এবং ওই এলাকায় গেলে কিভাবে আসলে অস্ত্র না বানায় আমরা টিকে থাকি? ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথম কথা হচ্ছে, আমরা এটা বুঝিয়ে দিয়ে গেছি যে এই যে কথাবার্তাটা আসছে, কথাটা আসলে বাস্তব সম্মতন একটা ভেগ জিনিস। তার মানে এই মুহূর্তে আপনি অনেক বেশি অস্ত্র বানায় যে আসলে আলটিমেটলি বাংলাদেশকে উন্নত করে ফেলতে পারবেন তার কোনো ব্যাখ্যাই নেই। সে আসলে এখনো ডিবেট শোনার ধৈর্য নেই। ধৈর্য থাকলে এই জিনিসটা আমরা ব্যাখ্যা করতাম এবং প্রপারলি ব্যাখ্যা করতাম। প্রথম কথা হচ্ছে, ধরে নিলাম এই তাদের যে হচ্ছে যে হচ্ছে একটা কাল্পনিক ওয়ার্ল্ড, কাল্পনিক ওয়ার্ল্ড পুরোপুরি সত্য এবং বাংলাদেশের জন্য এরকম একটা থ্রেট থাকবে। তারপরও কেন আপনি আলটিমেটলি এই জিনিসটা করবেন না? ফার্স্ট অপশন হচ্ছে, আপনি এই মুহূর্তে বাজেট নিয়ে যে জায়গাটাতে আসেন, আপনি বলতেছেন আপনার বাজেটকে আপনি প্রায় 4 গুণ বাড়াবেন বা 4 গুণ বৃদ্ধি করবেন। 10 বছরের মধ্যে আপনি যখন বাজেটকে 4 গুণ বৃদ্ধি করবেন, আমরা কখনো 4 গুণ বাড়ানোর কথা বলিনি, আমরা বলছি যে বাজেটটা 4 সামথিং আছে, আচ্ছা ম্যাথ পারেন না। আচ্ছা মাননীয় স্পিকার, আসলে প্রথম কথা হচ্ছে যে ম্যাথে একটু হইতে হবে, ধৈর্যশীল হইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, শোনার ক্ষেত্রে একটু ধৈর্যশীল হতে হবে। কথাটা বলছিলাম যে আজকে তারা বাজেট 4 গুণ অথবা 2.5 গুণ বাড়বে। তার মানে বাজেট যদি বাংলাদেশে 4.5% হয়, 10% হলে 2.5 গুণই বাড়বে, আর যদি 2.5% হয় তাহলে 4 গুণ থেকে 2.5 গুণ বৃদ্ধি করবে। বিষয়টা এরকম, ঠিক আছে? এর চেয়ে লেখলে মাননীয় স্পিকার ভালো রিপ্লাই দিতে পারবে। এরপর ঘটনাটা হচ্ছে যে যেই মুহূর্তে আসলে তারা বলার চেষ্টা করেছে তারা আসলে বাজেট মানে হচ্ছে এই বাজেটটা বাড়াবে,
এই বাজেটটা বাড়াইলে ইন্ডিয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের আর্গুমেন্ট হচ্ছে ইন্ডিয়াকে আপনি একটা অ্যালার্মিং সিচুয়েশন দিচ্ছেন। তার মানে ইন্ডিয়ার কিছু পাগলা সাগলা কথাবার্তা, মানে লোকজন তারা যে হচ্ছে যে উদাসে কিছু কথাবার্তা বলে যেগুলো আসলে সিরিয়াসলি নেওয়ার দরকার নাই, সেই জিনিসটাকে তারা এখন সিরিয়াসলি নিবে। কারণ 2025 সালে আপনার সাময়িক খাতে ব্যয় ছিল 4.5% এবং 2026 সালে 5 বছর 10 বছর পরে সেটা যখন 10% হচ্ছে, তখন আপনার জন্য সবচেয়ে বড় থ্রেট হবে। তার মানে আপনি কোনোদিনও ইন্ডিয়ার সমান প্রতিরক্ষা বাজেট বানাইতে পারবেন না, কারণ ইন্ডিয়ার বাজেট বাংলাদেশের বাজেট তুলনায় 6 গুণ। তাহলে আপনি কিভাবে বাংলাদেশের বাজেটে 10 বছর মধ্যে 6 গুণ বাড়ায় ইন্ডিয়ার সমপর্যায়ে যাবেন, সেই জিনিসটা জানে না। ইন্ডিয়ার সমপর্যায়ে যখন আপনি যাইতে পারবেন না পারবেন, তখন আপনি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে জিততে পারবেন না। আপনি এখন পর্যন্ত এমন কোনো নিশ্চয় দিতে পারেন না যে ইন্ডিয়ার সাথে আপনি যুদ্ধ করলে পাকিস্তান অথবা আমেরিকা আমাকে পুরোপুরি সহযোগিতা করবে। তার মানে ইন্ডিয়ার সমপর্যায়ে না যাওয়া পর্যন্ত আপনি আলটিমেটলি এই বাস্তবতা নিশ্চিত করতে পারবেন না, আপনি আপনার দেশকে ফোক করতে পারবেন না। সেকেন্ডলি স্যার, এই জায়গাতে একটা আসলে অভ্যন্তরীণ একটা সমস্যা দেখা যায়। আপনার বর্তমান বাংলাদেশের অবস্থা এমনিতেই খারাপ, প্রত্যেকটা স্তরে দুর্নীতি এবং প্রত্যেকটা স্তরে অরাজকতা সৃষ্টি আছে। আপনি যখন এই জিনিসটা কমায় প্রতিরক্ষা খাতে বাজেট যখন বৃদ্ধি করবেন, তখন আলটিমেটলি আপনার এই অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামো আরো ভেঙে পড়বে। তার মানে আপনার বাংলাদেশকে যেখানে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দরকার ছিল, আপনার আসলে যে বেকারত্ব কমানোর একটা জায়গা ছিল, পরে আপনি যখন বেকারত্ব কমানোর জায়গা ছিল সেইটা আপনি না করে আলটিমেটলি আপনি বাজেটের দিকে যাচ্ছেন এবং আলটিমেটলি এই জায়গাতে আপনি আসলে আপনার জায়গাটা নষ্ট হয়েছে। দুইটা ফ্ল্যাট পোস্টিং করতেছে আমার পরবর্তী বক্তব্য ঠিক হবে। এক নম্বর হচ্ছে বৈদেশিক যে থ্রেট, এটা কখন ভাবে যখন আপনি আসলে ইকোনমিক্যালি আপনি আসলে যখন পুর থাকেন, তখন আসলে বৈদেশিক থ্রেটটা হয় এবং ফাইনালি আসলে স্যার এখানে একটা সিকিউরিটি ডায়লামা সৃষ্টি হয়, যে জিনিসটা আমার পরবর্তী বক্তব্য বোঝায়। থ্যাংক ইউ মাননীয় স্পিকার, থ্যাংক ইউ এভরিওয়ান। স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। ধন্যবাদ মানুষ স্পিকার। তারা ডিবেটটা শুরু করে একটা অযৌক্তিক জায়গা থেকে, যেখানে তারা বলা শুরু করে যে একজন বিরোধী দলীয় এমপি যে এই কথাটা বলছে, তার মানে সেই কথাটা তো আলটিমেটলি রিলেভেন্ট হয় না। প্রথম কথা হচ্ছে, যদি আমি ধরেই নেই যে সে বিরোধী দলীয় এমপি বলছে, তার মানে তো এটা সংসদে পাশে হবে না, তো এটা পুরোপুরি ইররিলেভেন্ট। দ্বিতীয় লেয়ার, আলটিমেটলি সে দুইটা এমপির কথাকে একসঙ্গে করে। যে এমপির এই আইডিওলজি যে আমার এসি দরকার, ওয়াশিং মেশিন দরকার, আর আরেকজন এমপি যার এইটা দরকার যে না খেয়ে হলে আমাকে পররাষ্ট্র খাতে অস্ত্রের খাতে বাজেট বাড়াতে হবে, সেটা দুইটা জায়গাকে সে এক জায়গায় করে দেখানোর চেষ্টা করে। আলটিমেটলি কিছুই প্রুভ হয় না, কারণ দুইটা সেপারেট আইডিওলজি, দুইটা সেপারেট দল, জামাত এবং এনসিপি, ইফ আই এম নট রং। এখন কথা হচ্ছে এমপিরা চাবে কিনা ডিবেটটা এটা নিয়ে না, বেকার তারা গিয়ে যাইছে, আমারও সময় গেল এটা নিয়ে কথা বলতে। এখন দ্বিতীয় কথাটা হচ্ছে সেভেন সিস্টার্স নিয়ে তারা কথা বলতে চায় যে বাংলাদেশের মানুষও কি সেভেন সিস্টার দখল করতে চায়? হ্যাঁ, দখল করতে চায়। ইন্ডিয়াও কি বাংলাদেশ দখল করতে চায়? হ্যাঁ চায়, কিন্তু দুইটা চাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। কারণ আমাদের চাওয়াটা শুধুমাত্র কিছু ইসলামিক বক্তার কথার মধ্যে বা কিছু অতি দেশপ্রেমিক মানুষের কথার মধ্যে সীমাবদ্ধ, যেটা কোনো বাস্তবতা গ্রাউন্ড নাই, যেটা থেকে কখনো ইন্ডিয়া বা সেভেন সিস্টার ভয় পায় না। কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ারা যখন এই জায়গাগুলো দখল করতে চায়, তখন এটা অনেক ফিজিবল গ্রাউন্ড আছে, এটা আপনিও জানি আমিও জানি। 3 নাম্বার কথা, তারা বলার চেষ্টা করলো পার্সেন্টেজ নিয়ে একটা ডিবেট, ভাই কত পার্সেন্ট বাড়াবেন হ্যান ত্যান। সোজা বাংলায় 4% আছে, 10% করব, কিভাবে 2.5% হয় আই ডোন্ট নো, ওই ম্যাথ আমি শিখি নাই। দ্বিতীয় কথা হচ্ছে মেটাফোরের জায়গা থেকে। মেটাফোরটা আমরা এইভাবে বলছি যে এই কথাটার মানে এই না যে বাংলাদেশের সব মানুষ একবেলা করে খাবে না, দিস ইজ মেটাফোর। এবং এই মেটাফোরটার ইমপ্লিমেন্টেশন আপনি বাজেটে দেখবেন যে বাজেট আলটিমেটলি বাড়বে কিনা। তাদের প্রশ্ন হচ্ছে বাজেটে বাড়বে কিভাবে। আমরা এই জিনিসটা দেখানোর চেষ্টা করি যে দেখেন, আপনি যখন বৈদেশিক মুদ্রার মাধ্যমে অস্ত্র কিনতেছেন, সেই বৈদেশিক মুদ্রার মাধ্যমে অস্ত্র না কিনে নরমাল অস্ত্রগুলো অ্যাটলিস্ট নিজে একটা ইন্ডাস্ট্রি দাঁড় করে তৈরি করা শুরু করেন, তাহলে এই যে বৈদেশিক মুদ্রা বাড়তিছে, এটা দিয়ে আপনি অন্য ইন্ডাস্ট্রি গ্রো করতে পারেন কিংবা আপনার ইম্পোর্ট বাড়াতে পারেন। অর্থাৎ এখানে একটা ওয়ে আমরা দেখাই যায়। কিন্তু এখন কথা হচ্ছে, তারা বলে যে তাহলে আপনার এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে কি আপনি নিউট্রাল থাকবেন? এক্স্যাক্টলি, আমি নিউট্রাল থাকবো না। যখন আমি নিউট্রাল থাকবো না, তখন আমাকে কোনো একটা সাইডে যাইতে হবে। যখন আচ্ছা নিজের দেশে বানানো আপনাকে যে কাঁচামালের একটা ঘোষণাটা রেখেছে অর্ডার নিয়েছি না, মানে হচ্ছে ওদের জায়গা থেকে অর্ডার যায়, ওদের জায়গা থেকে একটা আমরা জানি এটা এগেইনস্টে ডিবেট। ওকে, 2 মিনিট হয়েছে কেবল, রাইট আফিফ? আচ্ছা আবার শুরু করতেছি। আমি বলতেছি স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। তারা নিউট্রাল থাকার কথা বলে, আমরা এটাই বলার চেষ্টা করতেছি আপনি মাল্টিপোলার ওয়ার্ল্ডে নিউট্রাল থাকতে পারবেন না, যে কোনো একটা সাইডে যাবেন। আগে ছিল ইউএস এর সাথে গেলে আপনাকে আর কেউ অ্যাটাক করবে না, কিন্তু আজকে ইউএস এর সাথে গেলে আপনি চায়না রাশিয়া থেকে ব্যাকল্যাশ খাবেন, আজকে চায়নার সাথে গেলে আপনি ইন্ডিয়ার সাথে ব্যাকল্যাশ খাবেন। অর্থাৎ আপনি কোথাও সেফ না। অর্থাৎ আপনার বড় ভাই আগে ছিল যে আপনাকে সেভ করতে, এখন অনেকগুলো বড় ভাই হওয়ার কারণে আপনি সেফ থাকতে পারতেছেন না। অর্থাৎ আপনি ছোট ভাই হিসেবে আপনাকে অ্যাটলিস্ট মিনিমাম বেয়ার মিনিমাম কিছু সামর্থ্য অর্জন করতে হবে, যেখানে আপনার পার্শ্ববর্তী দেশগুলো তাদের বাজেটে ইনভেস্ট করতেছে। দেখেন
অস্ত্র বাজেট নিয়ে আরেকটা গ্যাঞ্জাম। তারা বলে যে ইন্ডিয়ার সমান বাজেট কেমনে দিব। ভাই ইন্ডিয়ার সমান বাজেট দিতে চাইনি, আপনার বাজেটের প্রপোর্শন যেটা 4% আসে সেটাকে 10% করতে চাচ্ছি। এখন কথা হচ্ছে যে তারা বলার চেষ্টা করে অস্ত্র বানানোর কাঁচামাল তো আপনি কিনতে চান। মানুষ স্পিকার, হ্যাঁ অস্ত্র বানানোর জন্য আপনার যে লোহা লাগবে সেটার জন্য আপনাকে কোনো না কোনো দেশের কাছে যাইতে হবে, কিন্তু কোনো একটা দেশের কাছে আপনি ডিরেক্ট অস্ত্র কিনতেছেন, এর মানে এই না যে তার সাথে আপনি শুধু বাণিজ্য করতেছেন। তার মানে আপনার প্রতিরক্ষায় ওই রাষ্ট্রটার সাথে একটা অ্যালায়েন্স আছে। এই ধরনের অ্যালায়েন্স গুলো অন্যান্য বড় বড় মোরাল রাষ্ট্রগুলোকে অনেক বেশি খাপায় দেয়, যে মনে করে যে ও পুরোপুরি ওই ব্লকে চলে গেছে, রাদার দেন আপনি শুধুমাত্র কাঁচামালের জন্য আয়রন কিনতে যাচ্ছেন অন্য একটা রাষ্ট্রের কাছে। অর্থাৎ আপনার যে প্রবলেমটা তারা দেখায়, আমরা সেখানে দেখাই যে আপনার 15 বছরে, আমরা উল্লেখ করে যাই 15 বছরে আপনি বাজেট বাড়াবেন, 15 বছরে আপনি অস্ত্র খাত ডেভেলপ করবেন, 15 বছরে আপনি এই যে কাঁচামালের সাপ্লাই চেইন গুলো ডেভেলপ করবেন। এখন হচ্ছে তারা বলার চেষ্টা করে যে আমরা আসলে অস্ত্র, তাদের একটাই আর্গুমেন্ট যে ভাই আমরা আসলে অ্যালার্মিং সিচুয়েশন দিচ্ছি ইন্ডিয়াকে। রিভার্টালটা ঠিক এই জায়গায় দুইটা রিভার্টাল। প্রথম কথা, আমরা যদি অস্ত্র নাও বানাই, বর্তমানে বাংলাদেশে মুসলিম হিন্দুদের যে টেনশন, এই টেনশনে অ্যালার্ম বা এই যে নতুন ইস্যুগুলা কিভাবে বাড়বে না, এটা আমাকে অপোজিশনকে দেখাইতে হবে যে তার মানে বর্তমানে যে অ্যালার্মিং ইস্যু আছে এটা এরকমই থেকে যাবে, আর বাড়বে না। অর্থাৎ আমি যদি অস্ত্র নাও বানাই, অ্যালার্মিং ইস্যু বাড়তে থাকবে বা ইন্ডিয়া ইচ্ছা করে এগুলোকে বাড়ানো শুরু করবে। 2 নাম্বার কথা, আলটিমেটলি আপনার এই অ্যালার্মিং ইস্যু কমার কোন ধরনের মেকানিজম আমরা অপোজিশন থেকে পাই না। অর্থাৎ আমরা আপনাকে বলতে যাচ্ছি এই অ্যালার্মিং ইস্যু এক্সিস্ট করবে, এরপরও আপনি আলটিমেটলি যদি কিছু নাই করেন তাহলে এই অ্যালার্মিং ইস্যু নিয়ে তারা আপনার দেশকে দখল করবে, যেটার কোনো রিবার্টাল আমরা তাদের থেকে পাই না। এখন সবচেয়ে বড় কথা এবং শেষ কথা, তারা একটা লাইন আমি তাদের উদ্ধৃত করতে চাই। তারা বলছে যে ইন্ডিয়া যদি আপনাকে অ্যাটাক করে, কোট আনকোট, আমেরিকা এবং পাকিস্তান আপনাকে সহযোগিতা করবে না। এইটা কিন্তু তারা ডিবেট অলরেডি মেনে নিছে। অর্থাৎ এইটা মেনে নেওয়ার মানে হচ্ছে আপনার সবচেয়ে বড় থ্রেট আপনার পাশে আছে এবং আপনি পররাষ্ট্রনীতিক জায়গা থেকে কখনো এই ধরনের বড় অ্যালাইগুলা স্বাদ পাচ্ছেন না, যেটা তাদের ডিবেটের স্ট্যান্ড। অর্থাৎ এই জায়গা থেকে আপনাকে আসলে ইন্ডিয়ার থ্রেটটাকে তারা কিভাবে মোকাবেলা করে, অ্যালার্মটাকে কিভাবে কমায়, কোনো মেকানিজম নাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা বলে যে ভাই প্রশাসনিক কাঠামো ভেঙে পড়বে, কিভাবে, কোনো মেকানিজম নাই। ধরে নিলাম প্রশাসনিক কাঠামো যদি ভেঙে পড়ে, কর্মসংস্থান কমে যায়, আমরা আপনাকে দেখাই যে এই ধরনের আপনি বাংলাদেশে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি করতেছেন, 15 সেকেন্ডে শেষ করি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি করতেছেন, এই মানুষগুলোকে তো আপনি কোথাও খাটাইতে পারতেছেন না। এইটা অ্যাটলিস্ট অস্ত্র ইন্ডাস্ট্রি তৈরি হবে। এই অস্ত্র ইন্ডাস্ট্রির গবেষণার বাই প্রোডাক্ট দিয়ে আরো অনেক ইন্ডাস্ট্রি তৈরি হবে, কারণ দুইটাই মেকানিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে। আমাদের আর্গুমেন্ট গুলো এখনো সংসদে টিকে আছে। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ সবাই। সবার ফার্স্টে এসে তারা এই জায়গাটাতে মেনে নিল যে 7 সিস্টার্স নিতে বাংলাদেশের অনেকে ইচ্ছুক। এই জায়গাটা থেকে শুরু করে স্পিকার দেখেন অতি দেশপ্রেমিক কিছু কথার মানুষের কথা তারা বলে গেল। স্পিকার দেখেন আমাদের প্রবলেমটা এখানে, যে মোমেন্টে বাইরের দেশগুলো এই জিনিসটা টের পাওয়া শুরু করবে যে আমার দেশে আমি অনেক বেশি অস্ত্র আনা শুরু করতেছি, তখন এই অতি উৎসাহী মানুষরাই এই ধরনের মিস ইনফরমেশন এবং গুজবগুলা শুরু করে যে হ্যাঁ ভাই আমরা দেখেন অনেক অস্ত্র কিনতেছে, আজকে তো 7 সিস্টার নিয়েই ফেলবো। এবং এই টাইপের জিনিসগুলো যখন নাকি এই দেশ থেকে হয় ওই দেশ থেকে হয়, তখন স্পিকার আমরা বিশ্বাস করি সীমান্তবর্তী যে সমস্যাগুলো ছিল সেগুলো আগের চেয়ে অনেক বেশি বেড়ে যায় এবং সেই মানুষগুলো তখন আরো বেশি এই জায়গায় অ্যাটাকিং শুরু করে দেয়। এবং এই জায়গায় ইন্ডিয়ার সাথে মিনিমাম আমাদের যে ডিপ্লোমেসির একটা ছোট্ট ন্যারো কর্নার ছিল সেটা আগের চেয়ে আরো বেশি ন্যারো হয়ে যায়। সো স্পিকার এই জায়গায় আমাদের সমস্যা আছে যে আপনারা 7 সিস্টার নিতে চাচ্ছেন এবং এই ধারণাটা বিশ্বাস করেন। দ্বিতীয়ত তারা যখন নাকি বলতেছে কি আজকে ভাই আপনার মাল্টিপোলার ওয়ার্ল্ড অনেক বড় ভাই আছে, এখন আপনারও তো এই জায়গায় একটা স্ট্যান্ড না লাগবে, আপনি আসলে কার কাছে যাবেন? স্পিকার আগে আপনার দেখা লাগবে বাংলাদেশের এই সিচুয়েশনটা আসে কিনা যে সে মাল্টিপোলার ওয়ার্ল্ডে ডিরেক্টলি এখন পার্টিসিপেট করতে পারবে। স্পিকার দেখেন আপনার দেশের প্রপার অর্থনৈতিক সিচুয়েশন ভালো নাই, আপনার দেশের সার্বভৌমত্বের মাঝখানে আপনার শুধুমাত্র স্বাধীনতা আছে, ভিতরে আরো অনেক কিছু ক্লিয়ার করা লাগবে। এক্ষেত্রে আপনি কখনোই মাল্টিপোলার ওয়ার্ল্ডে ডিরেক্টলি পার্টিসিপেট করতে পারবেন না। আপনার সেখানে যাওয়ার জন্য হইলো আর্থসামাজিক অবস্থা, আপনার ইন্টারনাল সিচুয়েশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আপনার মুদ্রার ভ্যালু বাড়ানো, প্রত্যেকটা জিনিসের উপর অনেক বেশি কাজ করা লাগবে। তখন গিয়ে আপনি মাল্টিপোলার ওয়ার্ল্ডে ছোট্ট একটা জায়গা রাখতে পারেন যে হ্যাঁ ভাই এখন আমি অনেক বেশি জোস, এখন আমাকে আপনারা নিতে পারেন, আমাকে নিয়ে ভাবতে পারেন। অস্ত্র অনেক পরের লেভেলে আসে স্পিকার। তৃতীয়ত স্পিকার তারা আজকে বলতেছে যে অ্যালার্মিং সিচুয়েশন, এই সিচুয়েশনটা বাড়বে কেমন আমরা দেখা যায় না, মানুষকে ছোট্ট একটা মেকানিজম দিয়ে যায়। স্পিকার দেখেন যে মোমেন্টে আপনি আজকে ভাবতেছেন কি যে আপনি আপনার প্রপোর্শন অনুযায়ী একটা জায়গায় 10টা কিনবেন, এই জায়গাটাতে যে মোমেন্টে ইন্ডিয়া জিনিসটা টের পাবে যে আপনি হয় অস্ত্রের কাঁচামাল অনেক বেশি অ্যামাউন্টে কিনতেছেন অথবা অস্ত্রই কিনতেছেন, সেই জায়গাটাতে ইন্ডিয়া তার প্রপোর্শনেট অনুযায়ী অ্যাটাকিং মাইন্ডটাকে মাথায় রেখে অ্যালার্মিং সিচুয়েশনটাকে ক্রিয়েট করে নিজের মাইন্ডের মাঝখানে তারা তখন এই অস্ত্রের পরিমাণটা আরো বেশি বাড়িয়ে দিবে। ইট মিনস এরকম জায়গায় আপনার নর্মাল একটা সিচুয়েশনকে আপনি আরো বেশি এমন একটা জায়গায় ধাবিত করতেছেন যে জায়গাটাতে আজকে ইন্ডিয়া যদি আপনার উপর অ্যাটাক না করতো, মিয়ানমার আপনার উপর অ্যাটাক না করতো, আপনি এমন একটা সিচুয়েশন বানিয়ে দিচ্ছেন যেখানে এরা আপনার উপর অ্যাটাক করবে স্পিকার। এবং এই জায়গাটাকে আমরা বিশ্বাস করি একটা অ্যালার্মিং
কারেন্ট সিচুয়েশন যেটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। তৃতীয়ত তারা আজকে মানুষ আমাকে বলে গেল কি যে বাই প্রোডাক্ট দিয়ে আমি অনেক নতুন নতুন জিনিসপাতি করবো। মানুষ আপনার একটু বোঝা লাগবে আপনার দেশের মানুষের সাক্ষরতার হারটা আসলে কত, আপনার শিক্ষার লেভেল কত, এবং এই অনুযায়ী তাদের প্রত্যেকটা জায়গায় এক একটা ওয়ার্কিং স্পেস আছে। এবং এই টাইপের জিনিসগুলোতে আমরা যখন ফোকাস করব তখন একটা দেশের ইন্টারনাল ডেভেলপমেন্ট হবে, যেটা পরবর্তীতে মাল্টিপোলার ওয়ার্ল্ডে পার্টিসিপেশনের জন্য অনেক বেশি কাজে লাগতে পারে। শুধুমাত্র বাই প্রোডাক্ট কিছু জিনিসপাতি দিয়ে এখানে হচ্ছে না মাসপেকার। এখন চলে আসে আমাদের যে ফোর আর্গুমেন্ট গুলা মাসপেকার, একদম লাস্ট আর্গুমেন্ট থেকে শুরু করি। আমরা একটা কথা বলে গেছিলাম কি যে বিদেশি মানুষের প্রভাব। ও আচ্ছা, এর আগে একটা জিনিস ক্লিয়ার করে যে এমপির ব্যাপারটা মাসপেকার দেখেন, আমরা কখনো বলতেছি না যে পার্টিকুলার এই এমপিটা এই কথা বলছে এটা নিয়ে প্যারা। আমরা বুঝাতে চাইছি এমপি অথবা সংসদে যারা কথা বলে তাদের মাইন্ডসেটটা কেমন হয় এবং তাদের কথার উপর আমরা আসলে কতটুকু ফোকাস দেওয়া উচিত নাকি উচিত না। তারা কি অ্যাকচুয়াল যে প্রবলেমটা সেটাকে কি আইডেন্টিফাই করার চেষ্টা করে নাকি পপুলিস্ট একটা কথা বলে সেখান থেকে চলে যেতে চায় এবং সেটাকে নিয়ে আপনারা টোটাল একটা ডিবেট রান করতে চাচ্ছেন, এটা নিয়ে আমরা কোশ্চেন তুলতে চাচ্ছিলাম। এখন চলে আসি মাসপেকার বিদেশি প্রভাব কখন বাড়বে, এটা আমরা একটা আর্গুমেন্টে বলে গেছিলাম। মাসপেকার দেখেন, আমরা বিশ্বাস করি আপনার দেশ যে মোমেন্টে অনেক বেশি ভালনারেবল থাকবে, ইট মিন্স আপনার দেশে যে মোমেন্টে আপনার হচ্ছে গিয়ে ইকোনমির অবস্থা পড়ে থাকবে, আপনি হচ্ছে গিয়ে ডেপ ট্র্যাপে পড়ে থাকবেন এবং আপনার টেকনোলজি ডিপেন্ডেন্স অন্য দেশের উপর থাকবে, আমরা বিশ্বাস করি এমন জায়গাগুলোতে বিদেশি প্রভাব আপনার উপর অনেক বেশি পড়বে। শুধুমাত্র অস্ত্র অথবা অস্ত্র রিলেটেড কাঁচামাল এই জিনিসটাকে সলভ করলে আপনার যে বিদেশি প্রভাব মুক্ত আপনি হয়ে যাবেন, এই জিনিসটা চিন্তা করাটা পুরোপুরি ভুল। এই জিনিসটা এক্সপ্লেন করে গেলাম। দ্বিতীয়ত মাসপেকার সিকিউরিটি ডায়লেমার ব্যাপারটা, মাসপেকার অলরেডি এটা আমার রিপ্লাই আমি এক্সপ্লেন করে গেছে যে কিভাবে ভারত থেকেও একটা ডাউট আসবে যে আজকে বাংলাদেশও শক্তিশালী হওয়ার চেষ্টা করতেছে, এটাকে চেপে রাখার চেষ্টা করা হচ্ছে। ইট মিনস আপনার অ্যাকচুয়ালি আয়তন বাড়লেই, আচ্ছা ধরেন তারা বলতেছে সেভেন সিস্টার্স আজকে আমরা শিখে না নিব না এখন, আর তারা বলতেছে কি সেভেন সিস্টার্স আপনারা নিতে চাচ্ছেন অথবা দেশে কিছু মানুষ নিতে চাচ্ছে, একদমই একটা কাল্পনিক ইউটোপিয়ান ওয়ার্ল্ডে ধরলাম তারা সেভেন সিস্টার্স নিল মাসপেকার। আপনার দেশের কি আসলে এই অর্থনৈতিক অবস্থাতে আছে, আপনার দেশে কি অ্যাকচুয়ালি সিচুয়েশনটা আছে যে আপনি এই দেশগুলো নেওয়ার পরেও আপনি সেগুলোকে আরো বেশি মানে প্রপারলি ফাংশন করতে পারবেন না মাসপেকার। ইট মিনস তারা যদি এই কথাটা এক সেকেন্ডের জন্য স্বীকার করে রাখে যে আপনি কল্পনায় হইলেও সেভেন সিস্টার্স নেওয়ার কথা ভাবতেছেন, এই জিনিসটা আপনার দেশ সামলানোর মতো সিচুয়েশনে এখন নাই মাসপেকার। ইট মিনস আজকে আমরা প্রত্যেকটা দিক দিয়ে সিকিউরিটি ডায়লেমায় পড়তেছি, আপনার অবস্থা তখন অনেক বেশি ভালনারেবল হয়ে যাবে। এখন মাসপেকার আমাদের একটা কোর আর্গুমেন্ট ছিল দ্যাট আজকে আমার অভ্যন্তরীণ অবস্থা বেটার করার মাধ্যমে আমরা কিভাবে এই প্রবলেমটা সলিউশন করতে পারি। মাসপেকার এই জিনিসটা আমাদের ওয়ার্ল্ডে আমরা বারে বারে স্বীকার করে যাচ্ছে যে হ্যাঁ আপনার দেশের অ্যাকচুয়ালি অনেকগুলো সিকিউরিটি ইস্যু আসতে পারে মাসপেকার, কিন্তু আমরা বিশেষ করি অস্ত্রে শুধুমাত্র খাতটা বাড়ায় অথবা এই প্রতিরক্ষা বাহিনী খাতে আপনার খাতটা বাড়ায় আপনি এটা কোনো ধরনের সলভ হবে না। আমাদের দেশের একটা কূটনৈতিক নীতি হচ্ছে যে আমরা সবার সাথে বন্ধু থেকে কারোর সাথে শত্রু হই না, এবং এমন একটা পর্যায়ে আমরা বিলিভ করি এই নীতিটাই ঠিক। আপনার অর্থনৈতিক অবস্থা আপনি আস্তে ধীরে উন্নত করবেন, অভ্যন্তরীণ অবস্থা উন্নত করবেন, আপনারা চেষ্টা করবেন যে কিভাবে এই আর্মির জায়গাগুলোতে আপনারা কিছু মানুষ হয়তো বাড়াবেন, অস্ত্র কিছুটা বাড়াবেন, কিন্তু একই সাথে আপনি খাদ্যের জন্য একভাবে চেষ্টা করবেন। আপনি মুখে বলেন আপনি খাদ্য স্বয়ংসম্পূর্ণ, কিন্তু 40 মেট্রিক টন প্রত্যেক বছর আপনার গম চাল এখনো নেওয়া লাগে। ইনভেস্ট অনেক ধরনের প্রবলেম আমাদের রয়ে যাচ্ছে মাসপেকার, এই জায়গা থেকে আমরা এক্সট্রিমলি হ্যাপি টু অপোজ। ধন্যবাদ। স্টার্টিং 3 2 1 নমস্কার। দেখেন আজকে আমাদের সাইড অপোজিশন যে ডিবেটটা শুরু করে তারা মনে করে আপনি অন্য জিনিসের প্রতি আপনি ধরেন একটা কলম নাই বা আপনার গার্মেন্টস এর র ম্যাটেরিয়ালস এর জন্য আপনি অন্য একটা দেশের উপর সোর্সিং এর জন্য ডিপেন্ড করতেছেন এবং আপনি অস্ত্রের জন্য ডিপেন্ডিং করছেন, দুইটা একই জায়গায়। দ্যাটস মিন কি তারা সম্পূর্ণরূপে একটা হচ্ছে হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড আছে যেখানে তারা হচ্ছে অস্ত্র এবং হচ্ছে গম দুইটাকে একই জিনিস মনে করে। নমস্কার একই জিনিস না, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে আপনি যদি টিকে থাকতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনার মিলিটারি পাওয়ারটাকে ডেভেলপ করা। এন্ড ইফ ইউ ক্যান নট ডেভেলপ ইউর মিলিটারি পাওয়ার দ্যাটস মিন আপনি ওই ডিটারেন্স পাওয়ারটা তৈরি করতে পারবেন না। ওই ডিটেলস পাওয়ার যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে আপনাকে 2011 সালে যেরকম হচ্ছে ভারতে আইসা যেমন হচ্ছে আপনার তিস্তা চুক্তি ব্যাপারে কি বলে করবে বলার পরে যখন তার দেশের পিএমের বাইরে গিয়ে যখন তার সিএম আইসা যখন আপনাকে হচ্ছে এই জায়গাটাতে বাধা দেয় এবং আপনি এজ এ বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আপনি যখন এটা করতে পারেন না তখন আপনার মিলিটারি পাওয়ারের ডিটেলসটা আপনার যত দরকার এই জিনিসটা আজকে সাইড অপোজিশন বিশ্বাসই করা। নমস্কার দেখেন তারা আজকে বলার চেষ্টা করছে সেভেন সিস্টার। নমস্কার দেখেন সেভেন সিস্টার যে থ্রোট আসে এর থ্রোতে তারা একটা জিনিস বলার চেষ্টা করে আপনি ইন্ডিয়াকে অ্যালার্মিং সিচুয়েশন দেন। নমস্কার তারা আসলে হচ্ছে বাংলাদেশের রিয়েল সিনারি সম্পর্কে জানে না। বাংলাদেশ যখন পাকিস্তান এবং তুর্কির সাথে মিলিটারি প্যাকেজ যায়, ইন্ডিয়া মিলিটারি প্যাকেজ যায়, তখন নমস্কার ওইটাকে অ্যালার্মিং সিচুয়েশন হিসেবে ধরে নেওয়া ইন্ডিয়া তার রংপুরের আশেপাশে যে সীমান্তগুলো আছে সেগুলোতে অলরেডি নমস্কার আপনার হচ্ছে মিলিটারি পাওয়ারটাকে হচ্ছে বাড়াইছে। এই মিলিটারি পাওয়ারটা বাড়ানোর হচ্ছে অ্যাকচুয়াল ডিটারেন্স যে তুমি যদি আমার এগেইনস্টে যেতে চাও তোমাকে আমি এক চুরকিতে শেষ করতে পারি। আপনার এই মিলিটারি পাওয়ারটা আপনার উপর কেন অনেক বেশি ইম্পর্টেন্ট বা অনেক বেশি থ্রেটেন, কারণ আপনার ওই পাওয়ারটা নাই যে আপনি তাকে বুঝাইতে পারবেন যে হচ্ছে তুমি যদি আমার সাথে লাগতে চাও তাহলে আমি তোমার সাথেও লাগতে পারি, তোমাকে কোনো না কোনো ভাবে তোমার এই পাওয়ারটাকে তোমাকে ব্যাক পাওয়ার আমরা দিতে পারি। এই জায়গা থেকে আলটিমেটলি আপনার এই ডিফেন্স পাওয়ারটা অর্জন করার জন্য আজকে আমরা যেটা বলার চেষ্টা করছি যে 4% থেকে আপনি 10% করবেন। দ্যাট ডাজন্ট মিন আপনি শুধুমাত্র এটা হচ্ছে আপনার খাওয়া দাওয়া বা অন্যান্য কোনো ইন্ডাস্ট্রিকে আপনি
নিবো না, পরে চেয়ে নিবো। আপনি কোন ইন্ডাস্ট্রি গান না নিয়ে, আপনি কোন ইন্ডাস্ট্রির দিকে নজর না দিয়ে হইতেছে আপনি শুধুমাত্র করবেন। মাঝখানে দেখেন আজকে মিয়ানমারের সাথে যখন আপনার ইস্যু থাকে তখন আপনার আর্মি চিফ আপনাকে বলে যে হচ্ছে তারা যখন হচ্ছে প্রেস মিডিয়া বলে যে আজকে যদি বাংলাদেশে যদি কক্সবাজার বিমান ঘাটিতে যদি কয়েকটা যুদ্ধ বিমান থাকতো তাহলে মিয়ানমার কখনো আমাকে রোহিঙ্গাকে চাপাই দিতে পারতো না। দ্যাটস কি ইউ হ্যাভ টু বিল্ড ইউর ওন মিলিটারি পাওয়ার, দ্যাটস দ্য পয়েন্ট। এইখানে নিব না, পরে চেয়ে নিবো। মাঝখানে দেখেন তারা আজকে বলার চেষ্টা করে যে হচ্ছে যে আপনার পাকিস্তান, তারা বলার চেষ্টা করে যে হচ্ছে আপনার এই জায়গাতে অ্যালার্মিং সিচুয়েশন। মাঝখানে দেখেন আপনার কেন ইন্ডাস্ট্রি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাকিস্তান যখন নিউক্লিয়ার ওয়েপনটা নিউক্লিয়ার ওয়ারহেড ডেভেলপ করছে ঠিক তখন থেকে পাকিস্তানের সাথে আপনার যে হচ্ছে একটা পানি সমস্যা আছে, ইন্ডিয়া সে পানি সমস্যাটা আটকাতে পারে না। কিন্তু আপনার যখন হচ্ছে এই মিলিটারি পাওয়ারটা নাই, তারা যখন জানে যে হচ্ছে আপনি তার সাথে কিছুই করতে পারবেন না, আপনি ওই ইন্টেলিজেন্স পাওয়ারটাই আপনার কাছে নাই, তখন তারা আপনার সাথে 53 নদী আসলে চমৎকার আপনার সাথে একটা ডিসক্রিমিনেশন করার চেষ্টা করে। যে জায়গাতে আপনি দেখেন নমস্কার একটা ইন্ডাস্ট্রি কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ, যখন আপনি গঙ্গা চুক্তি এই যে আপনি যখন হচ্ছে যে ফারাক্কা বাঁধ নিয়ে কাজ করতে যান তখন নমস্কার তিস্তা নিয়ে তারা অনেক বেশি নমস্কার সচেতন হওয়া শুরু করে। নমস্কার এই জায়গাটা নমস্কার ডিটারেন্সের জায়গাটা হচ্ছে এই জায়গায় যে আমি ফারাক্কা নিয়ে কাজ করবো, দ্যাটস মিন আই হ্যাভ দ্য ওন পাওয়ার টু ডু উইথ দ্য তিস্তা। এই জায়গাটায় আসুন, পরে চেয়ে নিবো। নমস্কার দেখেন তারা আজকে বলার চেষ্টা করে যে হচ্ছে নিউট্রাল থাকার জায়গাটা। আজকে দেখেন নিউট্রাল থাকার জায়গাটা এত বেশি এই মাল্টিপল ওয়ার্ল্ডে আসে না। আজকে আপনার কাছে যখন চীন আছে, আপনার মিয়ানমারের সাথে যখন আমেরিকা, চীন, ইন্ডিয়া তিনটা রাষ্ট্র যখন আপনাকে নিয়ে খেলার চেষ্টা করে, আপনার চট্টগ্রাম আপনার বন্দরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর কারণ আপনি যখন তার এক্সপেনশনের জায়গা থেকে যখন তোমার চট্টগ্রামকে দখল করতে চায় তখন আপনার ইকোনমি লাগে তারা যে আজকে বলে যে আপনি ইকোনমিটাকে ডেভেলপ করবেন, আপনি আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবেন, তাহলে আপনার এই জায়গাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চিটাং পোর্ট। চিটাং পোর্টকে নিব না, চিটাং পোর্টকে যদি আপনি রক্ষা করতে হয় তাহলে আপনার নেভাল পাওয়ারটাকে বাড়াইতে হবে। এই নেভাল পাওয়ার বাড়ানো না মানে হচ্ছে আপনার মিলিটারি পাওয়ারটাকে বাড়ানো। এবং আজকে দেখেন আজকে যদি আচ্ছা নেন কোশ্চেনটা হচ্ছে আপনারা বলার চেষ্টা করছেন বাংলাদেশের বর্তমান যে বাজেট, এই বাজেটে আলটিমেটলি আপনি ইন্ডিয়াকে থ্রেট দিতে পারতেছেন এবং ইন্ডিয়ার সাথে যুদ্ধ হলে আপনি জিততে পারতেছেন, এটা হচ্ছে আপনাদের বক্তব্য। কোশ্চেন হচ্ছে বাংলাদেশের মোট বাজেটের 10% বাজেট যদি আপনি প্রতিনিধিত্ব ঘাটে নেন তাহলে কি বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যুদ্ধে জিতে যাবে বা ইন্ডিয়া বাংলাদেশকে নমস্কার এই কোশ্চেনটাতে বাংলাদেশ গভর্নমেন্ট যাবে না। বাংলাদেশের জায়গাটা হইতেছে আমার মিলিটারি পাওয়ারটাকে আমি বাড়াবো, দ্যাট ডাজন্ট মিন আমি ইন্ডিয়ার সাথে যুদ্ধে লাগা যাবো। ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগা যাওয়া এবং হচ্ছে আমার মিলিটারি পাওয়ারটা বাড়ানো দুইটা একই জায়গায় সাস্টেইন করে না, যে জিনিসটা আজকে সম্পূর্ণরূপে সাইড অপোজিশন মিস করতেছে মাননীয় স্পিকার। নমস্কার দেখেন আলটিমেটলি এই জায়গাটা হইতেছে আপনার থ্রেট যে আপনার অ্যাবিলিটি আপনি বাড়াইতেছেন। আপনি পাকিস্তানের সাথে আপনি ড্রোন ইন্ডাস্ট্রি করবেন না তুর্কির সাথে ড্রোন ইন্ডাস্ট্রি করবেন, এটা সম্পূর্ণরূপে আপনার। এই ইন্ডাস্ট্রি যখন আপনি করতে যাবেন তখনই নমস্কার আপনাকে হচ্ছে এই মিলিটারি বাজেটটা বাড়াইতে হবে। এন্ড আজকে ওই এমপিটা এটা বলার চেষ্টা করছে যে হচ্ছে আপনার যে একটা জিনিস স্যাক্রিফাইস করা লাগে, দ্যাটস মিন ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস ফর ইওর ওন মিলিটারি ইন্ডাস্ট্রি। এই জায়গাটা যদি নমস্কার পুরো ডিবেটটাকে সাম আপ করি তাহলে আজকে তারা বলার চেষ্টা করে কি যে আমার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করতে হবে, আমার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করতে হবে, আমার এডুকেশন আছে, আমার এই শেষে হ্যান আছে ট্যান আছে, বহুত ফাউল কথা বলে আজকে সংসদে। কিন্তু তারা সার্বভৌমত্বের যে জায়গাটা আমাদের যে ইস্যুগুলো ছিল যে বাংলাদেশের যে ভালনারেবল পয়েন্ট গুলো আছে, বাংলাদেশের যে থ্রেট গুলো আছে, এই থ্রেট গুলোকে কিভাবে আমি মিটিগেট করবো সেই মেকানিজম আজকে তার কোনো কথাই বলে না। আজকে আমার যে হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাকে যদি হচ্ছে আমার দেশের ভূখণ্ড রক্ষার জন্য আমার চিটাংকে আমার রংপুরকে আটকাইতে হবে, এই জায়গাতে আমি কিভাবে আসলে ডিল করবো এই ধরনের কোনো আলাপ আজকে সাইড গভর্নমেন্ট সাইড অপোজিশন দিয়ে যায় না। এবং আজকে তারা আজকে আমরা যখন বলার চেষ্টা করি যে আমার এই জায়গাটা আমার একটা ইন্ডাস্ট্রি গ্রো করা উচিত, তার কারণ এটা তিনটা লেয়ারে রাখা গেছে যে সবচেয়ে লাস্ট যে ইন্ডাস্ট্রি ছিল আমার ইন্ডাস্ট্রিয়াল স্পিল পাওয়ার, আমার অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে গ্রো করবে। এখন আজকে তাদের একটা রিভার্টাল দিচ্ছে ইকোনমিক্যাল জায়গাটা 20 সেকেন্ড সময় নিচ্ছে। আপনি যখন গার্মেন্ট ইন্ডাস্ট্রির উপর সম্পূর্ণরূপে বসেছিলেন তখন আপনি কোন ইন্ডাস্ট্রি গ্রো করেন নাই। এখন ইন্ডাস্ট্রি যখন একটা জিনিস আপনি একটা ইন্ডাস্ট্রিকে গ্রো করাবেন তখন আপনার একটা আলাদা ইনকাম সোর্স আসবে, আলাদা একটা ইকোনমিক্যাল পাওয়ার ক্রিয়েট হবে। দ্যাটস মিন ইটস দ্য ওন রিয়ালিটি। এই জায়গা থেকে আজকে যখন তারা আসবে ডিবেটটা সাইড গভর্নমেন্টের কাছে। ধন্যবাদ সবাই। মাসুদ দেখেন আমার দলের বক্তা যখন বললেন যে হচ্ছে আপনারা আজকে অস্ত্র কিনবেন কিন্তু যুদ্ধ করবেন না, তারা এটার কোনো উত্তর দিলেন না। অর্থাৎ তারা আজকে আসলে এমন একটা জুজুর ভয় দেখাবে যে ভাই আমার দেশেও অস্ত্র আছে, ইন্ডিয়াতেও অস্ত্র, ইন্ডিয়াও চিন্তা করবে বাংলাদেশেও অস্ত্র আছে, আমরা শুধু অস্ত্র কিনে টাকা ক্ষয় করবো আসলে। কিন্তু সেই জায়গায় দেখেন তারা আজকে যেমন ওই যে বললো যে গানস এন্ড বাটার একটা কথা আছে, আপনি আসলে কোনটা কিনে আপনার দেশের উন্নয়ন করবেন। ঠিক সেই জায়গায় আমরা যদি আজকে সোভিয়েত ইউনিয়নের কথা বলি, তাদের কাছে কিন্তু 1980 এর দশকে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র ছিল, আমেরিকার চেয়েও বেশি পারমাণবিক বোমা ছিল তাদের কাছে। কিন্তু স্পিকার দেখেন তারা তাদের দেশের মানুষ আজকে রুটির জন্য বাইরে গিয়ে যখন আর্তনাদ করে, ঠিক সেই সময় 1989 থেকে 91 সালে সেই সোভিয়েত ইউনিয়ন নিজেই ভেঙে 15টি টুকরা হয়ে যায় স্পিকার। অর্থাৎ যে জায়গায় আপনার আমেরিকার চেয়েও বেশি পারমাণবিক বোমা আপনার কাছে ছিল তখনও আপনি আপনার দেশকে সোভিয়েত ইউনিয়নকে টিকে রাখতে পারেন। ঠিক সেই জায়গায় তারা বাংলাদেশের মতো আজকে একটা দেশকে বলে যে আপনি আজকে অস্ত্র নেন এবং অস্ত্র নেওয়ার মাধ্যমে আপনার যেই অভ্যন্তরীণ বা আঞ্চলিক যে একটা থ্রেট ক্রিয়েট করেন। স্পিকার আজকে তারা বলে যে হচ্ছে চিটাগং পোর্টের কথা বলে যে নেভাল তাদের থার্ড স্পিকার থেকে আসে না, নিব না।
চিটাগং পোর্টে থেকে তারা নেভাল নাকি উন্নত। মাসফিকার দেখেন আজকে চীন থেকে উৎপত্তি হয় যে মেকং নদী ছিল, এই মেকং নদীটা যখন বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু একসাথে থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনামে কৃষি ব্যাপকভাবে ব্যাহত হয়। মাসফিকার আমরা আজকে আপনাকে দেখাতে যাচ্ছি এই যে মেকং নদীর উৎপত্তি সেটা কিন্তু চীন থেকে ছিল, এবং চীন এত বেশি পাওয়ারফুল এবং ভিয়েতনাম, কম্বোডিয়া এত বেশি পাওয়ারফুল হওয়ার পরেও, পারমাণবিক শক্তি অস্ত্র থাকার পরেও তারা কিন্তু আটকাইতে পারে নাই, কারণ সেই নদীর উৎপত্তি ছিল চীনে। অর্থাৎ আপনার কাছে পারমাণবিক অস্ত্র থাকলেই আপনি যে এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন, এবং এই যে কৃষি ব্যাহত হওয়ার ফলেও আপনার কাছে অস্ত্র থাকার ফলেও আপনি যে সমস্যার সমাধান করতে পারেননি, এটাই না নিচ্ছি না, পরে চেয়ে নিব। মাসফিকার দেখেন, অর্থাৎ আমরা আপনাকে দেখাইলাম যে আপনার শুধু অস্ত্র থাকলে আপনি কৃষির মতো একটা সমস্যায় সমাধান করতে পারতেছেন না, সেই জায়গায় আপনারা যে অস্ত্র দিয়ে হচ্ছে বড় বড় সমস্যা বা হচ্ছে আপনার প্রতিরক্ষা ব্যবস্থা বা আপনার বিভিন্ন ধরনের সীমান্ত সমস্যা সমাধান করতে যাচ্ছেন, সেটাও আসলে হবে না। মাসফিকার দেখেন, তারা আজকে বললো যে ওনারা নাকি বিভিন্ন ধরনের এলাই ক্রিয়েট করবে। মাসফিকার আসলে কি এলাই ক্রিয়েট করা হয় শুধুমাত্র অস্ত্র কেনার মাধ্যমে? আমরা যদি বলি আমাদের দেশের যদি একটু অর্থনৈতিক অবস্থাটা দেখি, আপনি শুধুমাত্র যদি শুধুমাত্র অস্ত্র খাতে এত বেশি ইনভেস্ট করেন, তাহলে আপনার অন্য যে খাতগুলো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অন্যান্য যে সাপ্লিমেন্ট খাতগুলো আছে, এগুলো অনেক বেশি নড়বড়ে হয়ে যায়, এবং এই সাপ্লিমেন্ট খাতগুলো নড়বড়ে হওয়ার কারণে আপনার দেশের মানুষ কিন্তু আপনার দেশে থাকতেছে না, বিদেশে যাইতে যাচ্ছে। অর্থাৎ আপনি যে মানুষগুলো কিনে আজকে কাজ করবেন, সেই মানুষগুলোই আপনার দেশে থাকতে পারবে না, সেই মানুষগুলো ডেভেলপমেন্টের জন্য আপনি কোনো কাজ করতেছেন না। তারা এখন পর্যন্ত একটা কথা বলেননি যে আপনার দেশে এমন কোন সিচুয়েশন আজকে আসছে যেটার জন্য আপনি আজকে অস্ত্র কিনতে বাধ্য, কেন আপনি আজকে অস্ত্র কিনে আপনার দেশের এই সিচুয়েশন থেকে উত্তরণ হবেন। ঠিক সেই জায়গায় আমার দলের দ্বিতীয় বক্তা যখন বলে যায় আমাদের যখন নীতি থাকে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের দেশের এমন একটা সিচুয়েশন তৈরি করি যে আমাদের দেশে একটা মিনিমাম প্রতিরক্ষা সিস্টেম থাকবে, যেই প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে পড়েছে নিব, যেই প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে আপনি ভারত, চীন, নেপাল বা অন্যান্য দেশের সাথে আপনি যুদ্ধে জড়াতে পারবেন না, কারণ আপনার ওই ধরনের ইকোনমিক সিচুয়েশন নাই। কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ বিএসএফ, যে ইন্ডিয়ার সীমান্তবর্তী রক্ষী বাহিনী, তারা যখন আজকে একটা কথা বলবে, ঠিক সেই জায়গায় বিএসএফ যখন মুখ খুলে কথা বলে, শুধু অস্ত্রের ভিড় নয়, আপনি যখন মুখ খুলে আপনি যখন চুপ করে থাকেন এবং মনে করেন যে ইন্ডিয়া আমাকে কিছু একটা বললেই হয়তো বা তাদেরকে দমন করা যাবে, কিন্তু আপনারা বলেন হয়তো অস্ত্র থাকলেই আমাদের এই সমস্যা সমাধান করা সম্ভব। আজকে বিএসএফ যখন মুখ খুলে একটা কথা বলে, আপনি গুলি করলে আমিও করতে পারবো, এবং আপনি যেভাবে সীমান্ত রক্ষা করেন আমিও সেভাবে করতে পারবো। এই যে একটা নিজেদের দেশপ্রেম এবং এই যে নিজেদের কথা বলার একটা তাদের যে কথা বলার অ্যাবিলিটি, এবং এইটার কারণে হয়তোবা পরে চেয়ে নিব সেটার কারণেও কিন্তু আপনার দেশের ভাবমূর্তি রক্ষা হয়। তারা আজকে মিলিটারিকে যেভাবে দেখায়, তারা আজকে বাংলাদেশের মিলিটারি ফোর্সকে দেখায় যে আপনি অস্ত্র কিনলেই মানুষকে দেখাতে পারবেন, কিন্তু আমরা যদি বলি বাংলাদেশের মিলিটারির অবস্থা, তারা যখন ইউএন মিশনে যায়, কঙ্গো, লিবিয়া, কম্বোডিয়ার মতো, অন্য দেশের মতো। আচ্ছা বলেন। বিএসএফ যখন হচ্ছে আপনার AK-47 নিয়ে হচ্ছে বর্ডার দেয়, আর আপনার বিজেপি যখন হচ্ছে একমালা বন্ধু নিয়ে নেয়, তাহলে আপনি কিভাবে হচ্ছে আপনার মিলিটারি পাওয়ারটা না বাড়ায় আর বিএসএফ কে কিভাবে ট্যাকেল করবেন? এখন দেখেন, বিএসএফ আর আপনি যে কথাটা বললেন, এই কথাটা আজকে কি ইন্ডিয়া কখনো চাবে যে বিএসএফ এর সাথে সরাসরি যুদ্ধে জড়াইতে? অবশ্যই যুদ্ধে জড়াইতে যাবে না। তাদের যে কথাটা থাকে, তাদের কথাটা আপনার বিএসএফ এর ওই মানুষটাকে গুলি করার কথা না, তাদের কথা হচ্ছে কেন আমরা হয়তোবা আপনাদের থেকে পাওয়ারফুল অবস্থায় আছি সেটা দেখানো। ঠিক সেই জায়গা থেকে যদি আপনি বলেন, আপনার এমন ভাবে বলতেছেন ওনার কাছে ওই গুলিটা নাই জন্য আপনার সামরিক ব্যবস্থায় এই ধরনের উন্নত অস্ত্রসজ্জিত অস্ত্র নাই, সেটা তো না, অবশ্যই অস্ত্র আছে। ঠিক সেই জায়গায় তাকে বলতে হবে যে দেখেন, এই প্রতিরক্ষা ব্যবস্থায় আমরাও আপনাদের মতো সমানভাবে কার্যকরভাবে অংশগ্রহণ করতে যাচ্ছি। মাসফিকার দেখেন, আজকে তারা হচ্ছে তিন ধরনের আর্গুমেন্ট আপনার দেখায়। বাস্তবতা 1 নম্বর বাস্তবতা, 2 নম্বর সিকিউরিটি ডিলেমা, 3 নম্বর অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামো, এবং 4 হচ্ছে বিদেশি প্রভাব কখন বাড়ে, এটা দেখানো। মাসফিকার দেখেন, আমাদের বাস্তবতা আমরা এখনো বলি যে বাংলাদেশ কোনোভাবেই অধিক অস্ত্র কিনে শুধুমাত্র এটা দেশের অর্থনৈতিক অপচয় হবে, এটা কখনো হচ্ছে আপনার দেশের জন্য ভালো কোনো জায়গা বয়ে আনবে না, কারণ আমাদের দেশ এখনো কোনো দেশের সাথে যুদ্ধে জড়ানোর মতো সক্ষমশীল না। এটার কারণ হচ্ছে আমরা যদি ভারতের সামরিক বাজেট দেখি, সেটা প্রায় $85 বিলিয়ন, এবং চীনের সামরিক বাজেট হচ্ছে $220 বিলিয়ন বেশি। আপনি এখন যদি 10 বছরও এত দূর যাইতে চান, তাহলে আপনার দেশের অন্য যে খাতগুলো, এটা একদম নিঃশেষ হয়ে যাবে। এই অন্য খাতগুলো নিঃশেষ করে আপনি সামরিক খাতে যদি আপনি ব্যয় করেন, তাহলে আপনার দেশের অর্থনৈতিক কাঠামো কি হবে, এবং এই অর্থনৈতিক কাঠামো দিয়ে আপনি পরবর্তীতে যে কাজগুলো করতে চাচ্ছেন করবে না। যখন আপনাকে দুর্বল দেশ হয়ে প্রতিনিয়ত মানুষ চিহ্নিত করবে, তখন আপনার শুধুমাত্র এই সামরিক অস্ত্র আপনাকে কোনো উন্নয়ন দিবে না। ঠিক সেই জায়গা থেকেই আমরা প্রতিনিয়ত নিজেদেরকে সিকিউরিটি ডিলামায় দিব, এবং আমাদের অভ্যন্তরীণ যে প্রশাসনিক কাঠামো, নিজেদের অন্তর্দ্বন্দ্ব বা ক্যাচালের মধ্যে যাব। প্রতিনিয়ত বিভিন্ন ওনারা যে 7 সিস্টার্স এর কথা বললেন, সেই জায়গায় উগ্রবাদী সংগঠন যাবে, এবং 2 দল বলবে যে আমাদের কাছে অস্ত্র আছে এবং অনেক ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড ঘটিত হবে। ঠিক সেই কারণে আমরা দেখে স্পিকার এই ডিবেটটা আমরা জিতি। Starting my speech in
3, 2, 1 স্পিকার, যে মোমেন্টটা তারা এই জিনিসটা নিয়ে কোশ্চেন করে যে আপনি বাংলাদেশের বিএফএস থেকে AK-47 নিয়ে দাঁড়াবেন এবং ইন্ডিয়া থেকে আরেকটা মানুষ অ্যাকচুয়ালি কি নিয়ে দাঁড়াবে, এই জায়গাতে মানুষ স্পিকার সিম্পল একটা হিসাব। আপনার বাংলাদেশের 3টা দিকে ভারত আছে এবং এই একটা সিম্পল জিনিস দিয়ে আপনি বুঝতে পারেন যে আপনাদের কাছে যত পরিমাণে উন্নত যে কোনো ধরনের অস্ত্র থাকুক না কেন, এই জায়গায় আয়তন, জনসংখ্যা, ইন্টেলিজেন্স, সব ধরনের ইকোনমি যে খাত, প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়া আপনার চেয়ে অনেক বেশি বড়। আপনি একটা AK-47 দুই হাতে দুইটা নতুন করে নিলেন, এতে আপনার যে হঠাৎ করে নতুন করে আপনার অনেক বেশি ডিফেন্স বেড়ে গেল না মানুষ, এটা কখনোই হয় না। এন্ড এই জায়গাটা থেকে আমরা একটা বাস্তবিক জায়গায় কথা বলতেছি মানুষ। আমরা তাদের কাছে একটা জিনিস ডিরেক্টলি বলি যে আপনি যখন নাকি 10% খাতটা বাড়াচ্ছেন, আপনি অ্যাকচুয়ালি বাকি জায়গাগুলো কেমনে হচ্ছে ম্যানেজ করতেছেন, আপনি এটা দেখাতে পারতেছেন না যে আপনি কোন খাতে কমে কোন খাতে বাড়াচ্ছেন। আমার এটা জানার জন্য অনেক বেশি দরকার, এটা তারা বলে জানে। দ্বিতীয়ত 10% বাড়ানোর পরেও আজকে আপনি যে ইন্ডিয়া থেকে অনেক বেশি সেফ থাকতে পারতেছেন, এটা না মানুষ স্পিকার, বিকজ অলরেডি তারা একটা এই জায়গায় সাবকন্টিনেন্টে সুপার পাওয়ার। ইন্ডিয়া শুধুমাত্র যে বাংলাদেশের নদী আটকে রাখছে ব্যাপারটা এমন না, পাকিস্তানের অনেক নদী আটকে রাখছে মানুষ স্পিকার, এবং সেম একই ওয়েতে ইন্ডিয়ান নদীগুলো কিন্তু চীন আটকে রাখছে মানুষ স্পিকার। নদীর এই জায়গাগুলো যেই জায়গাতে উৎপত্তি হয় সেখান থেকে তারা কিছুটা লেভারেজ এবং প্রিভিলেজ এই জায়গায় পায় মানুষ স্পিকার। এবং এরা কখনোই জানে যে নদী দিয়ে পুরোপুরি যেমন যুদ্ধ করা যায় না, সেমনি আমার নদীর জায়গাটাতে অনেক বেশি অ্যাডভান্টেজ আপনি পাইতে পারেন না নিচের কোনো দেশ হিসেবে। এই সিম্পল একটা জিনিস তারা আজকে বুঝতে পারতেছে না মানুষ স্পিকার। তারা আজকে এই কথাগুলো বলে যায় কি যে দেখেন আপনার হচ্ছে লোকে এই থ্রেডগুলোকে আমরা কেমনে মিটিগেট করবো মানুষ স্পিকার, খুব সিম্পলি আমরা বলে যাই দেখেন এই থ্রেডগুলোকে মিটিগেট করার জন্য এই মুহূর্তে আপনার হয়তো অনেক থ্রেটেনিং লাগতেছে যে হাই রংপুর দখল করে নিল, হাই চিটাগাং দখল করে নিল। মানুষ স্পিকার এই জায়গাগুলোতে যে মোমেন্ট আপনি সামরিক অস্ত্রের দিকে যাবেন বা এই জায়গাগুলোতে কথা বলার চেষ্টা করবেন, আপনি এগেইন আমরা যেটা ফার্স্টে থেকে বলেছি যে ডিপ্লোমেসির জায়গাটা একটু হলেও হারাবেন। এবং আমরা বিশ্বাস করি এই জায়গায় যদি কোনো ধরনের অ্যাটাক আপনার উপর আসে, আপনার হয়তো বা এখন সিচুয়েশন খারাপ, স্টিল অ্যাটাক যদি আসে সেই জিনিসটা মোকাবিলার মতো আপনার সিচুয়েশন নাই মানুষ স্পিকার। এবং আমরা বিশ্বাস করি আমাদের যে সিচুয়েশনটা আমরা বলছিলাম অল্টারনেটিভ, উইচ ইজ আমরা একটা স্ট্রং ইকোনমি গ্রো করতে চাচ্ছি, আমরা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আরো বেশি খরচ করতে চাচ্ছি, গবেষণা খরচ করতে চাচ্ছি, ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি। এবং এই জায়গাগুলোতে যখন আপনি অনেক বেশি বেড়ে যাবেন তখন মানুষ স্পিকার আমরা বিশ্বাস করি তখন ডিপ্লোমেসির জায়গায় হলো আপনার কথাটা একটু বেটার শোনা হবে, কারণ আপনার এখন বেটার ইকোনমি। কিছু এক্সাম্পল দিয়ে শেষ করি মানুষ স্পিকার। আজকে জাপান, সিঙ্গাপুর এবং হচ্ছে লোকে ইয়ার মতো দেশগুলোতে, সাউথ কোরিয়ার মতো দেশগুলোকে না ডিরেক্টলি কেউ কোনো ধরনের কোনো অ্যাটাক করে না। এখন ধরেন সিঙ্গাপুরের আজকে এক্সট্রিম মিলিটারি পাওয়ার ব্যাপারটা এমন না, বাট অনেক স্ট্রং একটা ইকোনমি আছে মানুষ স্পিকার, এবং এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন মানুষ স্পিকার দ্বিতীয়ত আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি দেখেন আজকে পাকিস্তানের অনেক উচ্চ সামরিক শক্তি আছে, তাদের অনেক অস্ত্র আছে, কিন্তু এটা কি তাদের মাঝখানে ইন্ডিয়া, পাকিস্তান এবং অন্যান্য দেশের সাথে পাকিস্তানের যে ক্লাসগুলো এগুলোকে অফ করতে পারছে না মানুষ স্পিকার। এগুলো শুধুমাত্র অস্ত্র এবং প্রতিরক্ষা বাহিনীতে খরচ করার মাধ্যমে আপনার এই জিনিসগুলো সলভ হয় না। সেম একইভাবে ইন্ডিয়া চীনের মাঝখানে এগেন এটা বলে গেছে অলরেডি যে এত ধরনের অস্ত্র আছে, কিন্তু স্টিল এই দ্বন্দ্বগুলা এখনো তাহলে ঠিক হচ্ছে না কেন, শুধুমাত্র যদি প্রতিরক্ষা দিয়ে জিনিসগুলো সলভ করা যেত। এখন মানুষ স্পিকার দেখেন আপনার বাংলাদেশের কারেন্ট যে সিচুয়েশন, আমরা কারেন্ট যে সিচুয়েশনটাতে বিলিভ করি, এই সিচুয়েশনে আপনি আগামী 10 বছরের মাঝখানেও, আমরা বিশেষ 10-15 বছরের মাঝখানেও আপনি আসলে ইন্ডিয়ার সঙ্গে ডিরেক্টলি হাতাহাতি করতে পারবেন না, মুখোমুখি কোনো জায়গায় যাইতে পারবে না। এবং পুরো জিনিসটা সামাপ করে আমরা এটাই বলতে চাই যে আমরা আজকে বিলিভ করি উই আর এক্সট্রিমলি হ্যাপি টু অপোজ। ধন্যবাদ। স্টার্টিং মাই স্পিচ ইন 3 to 1। ধন্যবাদ মানুষ স্পিকার। বাংলাদেশে অস্ত্র আছে কি না এটা নিয়ে একটা ডিবেট। প্রথমত বাংলাদেশ যখন মিলিটারি শো করে তখন যতই বলুক আমি অস্ত্র গুপ্ত করে রাখছি, ওই মিলিটারি শো দেখে বাংলাদেশের মানুষ আসে। ফাইন লাইনটা হচ্ছে বাংলাদেশে অস্ত্র নাই। দ্বিতীয় ফাইন লাইন, তারা বলার চেষ্টা করে সবার সাথে বন্ধুত্ব, এটা আমাদের আগের স্ট্র্যাটেজি ছিল। এই জায়গাটা থেকে তারা পুরো ডিবেটটা রান করার ট্রাই করে। যখন বিজিবি দাঁড়ায় বিএসএফ কে বলে যে তোমরা গুলি করলে আমরাও গুলি করব, তখন আর সবার সাথে বন্ধুত্ব থাকে না। তার মানে ভারতের সাথে আমার বন্ধুত্বটা নাই, তার মানে আমার এখন কি আছে, সবার আগে বাংলাদেশ। অর্থাৎ আমি বাংলাদেশের স্বার্থের জন্য এখন যুদ্ধ করব, বা আমি এই ধরনের থ্রেটেনিং কথাগুলো বলবো। এখন থ্রেটেনিং কথা বলার পর তাদের কথা হচ্ছে যে দেখেন ভাই, আপনি কি কোনোদিন ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে জিততে পারবেন না। আমরা ডিবেটটা শুরুই করছি এই জায়গায় যে আজকের যুদ্ধ মাঠে হওয়ার আগে খাতায় হয়। খাতায় যখন আপনি ক্যালকুলেশনটা করেন এবং যখন দেখেন যে আলটিমেটলি বাংলাদেশকে খুব ইজিলি দখল এবং ওই দখলটা মেনটেন করা যাবে, তখন আপনি আলটিমেটলি আসেন। কিন্তু যখন আপনি মনে করেন যে না এটা সম্ভব না, হয়তো বা গেলে একটু হলেও প্রতিরোধের সম্মুখীন হবো, তখন আপনি আসেন না। অর্থাৎ ডিবেটটা আমরা এই জায়গায় জিতি। 2 নাম্বার কথা, আপনি মনে করেন খাতায় ক্যালকুলেশন করলেন, সামহাও আপনি দেখলেন যে আমি জিততেছি, তখন আপনি অ্যাটাকও করলেন না, যেটা ইন্ডিয়া করতেছেও না। কিন্তু তখন আপনি কি করেন, আপনি ভাতে মারেন, পানিতে মারেন, অর্থাৎ আপনি পানি দেন না। আজকে আপনি পোষণ করেন। আজকে তারা নদীর অনেক কাহিনী বললো যে নদী তো ভাই সবাই মেরে দিচ্ছে। তাহলে নদী বাদে যে হিন্দু মুসলিম ক্ল্যাশের কারণে ইন্ডিয়া 2 দিন পর পর বাংলাদেশে একটা অভ্যন্তরীণ ইন্টারনাল কনফ্লিক্ট করাইতে চায়, যখন পুশিং গুলো হয় তখন এগুলো ভবিষ্যতে যে আরো বাড়বে সেটা তারা কিভাবে মিটিগেট করে এটা তারা বলে না। অর্থাৎ ফাইন লাইনটা হচ্ছে তারা বলে যে অ্যাটাক তো করে জিততে পারবো না, কিন্তু এই জন্য আমি কিছুই করব না, আমি চেষ্টাও করব না। আমরা যখন 15 বছরের ফ্রেম লাইনটা দেই, ওই
আচ্ছা অ্যাটাক করে জিততে পারবো না, এই জন্য আমরা কিছু করবো না, এরকম কোনো কেস অপোজিশন থেকে রানি ও কি কি না না প্রশ্নটা শুনিনি, প্রশ্নটা শুনি। জিততে পারবো না, এই জন্য আমরা কিছুই করবো না, এরকম কোনো কেস আচ্ছা ব্যাখ্যাটা ঠিক এই জায়গায় যে প্রথমত এটা আমি এক্সটেনশনের জায়গা থেকে বলতেছি, আর দ্বিতীয়ত তারা যেহেতু কোনো পলিসি দেখায় নাই যে কিভাবে 15 বছর পর আমরা জিততে পারবো, তো আমি ধরে নিতে পারি যে কিভাবে তারা জিতবে এটার কোনো ফাইন লাইন তারা তাদের ডিবেটে নাই। হ্যাঁ কি কি আচ্ছা ওকে মানুষ থেকে ঠিক এই জায়গা থেকে আমরা আপনাকে দেখাই যে মাল্টিপোলারের জায়গাটা তারা বোঝে না। তারা মনে করে আমরা বলতে চাচ্ছি আমরা মাল্টিপোলারের একটা পোল হব। নো, আমরা বোঝাইতে চাইছি যে মাল্টিপোলারের ডিলেমার মধ্যে আপনি আসলে কোন সাইডে যাবেন এটা ক্লিয়ার না। 2 নাম্বার কথা, তারা বাই প্রোডাক্টের মানেও বোঝে না। আমরা বুঝাইতে চাইছি যে আপনি একটা ইন্ডাস্ট্রি রান করাইলে ওইটার গবেষণার ফলাফল অন্য ইন্ডাস্ট্রিতে যাবে। তারপরে এমপি বলার যে কনটেক্সটটা এটা আসলে ডিবেটের সাথে রিলেভেন্ট না। আমরা এখানে বুঝাইতে চাইছি আপনি অস্ত্রের জন্য কোনো দেশের প্রতি ডিপেন্ডেন্ট আর আপনি অন্যান্য জিনিসের জন্য কোনো দেশের প্রতি ডিপেন্ডেন্ট, দুইটা আলাদা। কারণ অস্ত্র একটা সেনসিটিভ ইস্যু যেটা এখনো সংসদে ক্লিয়ার। তারা পুরোপুরি ভাবে মায়ানমারের রোহিঙ্গা ইস্যুটা বাদ দিয়ে যায়, মায়ানমার নিয়ে কোনো কথা বলে না, অর্থাৎ আমাদের সংসদে এখনো এটা টিকে আছে। অর্থাৎ বাকি থ্রেটগুলো তারা মিটিগেট করতে পারে না। তারা আজকে বুঝাইতে পারে না কেন আমার সার্বভৌমত্ব এবং কল্যাণের বিতর্কে কল্যাণটাই অনেক বেশি ইম্পর্টেন্ট এবং যেই কল্যাণের জন্য তারা সার্বভৌমত্বকে মানে স্যাক্রিফাইস করতে চায়। তারা আজকে বুঝাইতে চায় যে দেখেন ভাই বাংলাদেশ তো খাদ্য স্বয়ংসম্পূর্ণ না। অর্থাৎ খাদ্যে যদি আপনি স্বয়ংসম্পূর্ণ নাও হন ধরে নেন, সেই জায়গায় তো ডেভেলপমেন্ট আসতেছে, কিন্তু আপনি অন্য জায়গা থেকে যখন এইটা নিয়ে আসবেন এবং আমরা আপনাকে অর্থের সোর্সটাও দেখাই যে অস্ত্রের জন্য যে আপনি বৈদেশিক মুদ্রা খরচ করতেছেন সেটা আপনি দেশে খরচ করেন, আপনি নর্মাল অস্ত্রগুলো তৈরি করেন। ওই জায়গায় তারা সোভিয়েত ইউনিয়নের উদাহরণ আনে যেটা পুরোপুরি ভাবে একটা ইন্টারনাল ক্ল্যাশের জায়গা থেকে। অর্থাৎ আজকে আপনার দেশে 15 সেকেন্ডে শেষ করছি, আজকে আপনার দেশে যদি এমন সিচুয়েশন থাকতো যে ইন্টারনাল ক্ল্যাশ আছে, মানুষকে এক রাখতে হবে, তখন আপনি কল্যাণে যাইতেন, সবাইকে খাওয়াইতেন, ভালো ভালো জিনিস দিতেন। যেহেতু আপনার নাই ক্ল্যাশ ভিতরে, বাইরের দেশের সাথে ক্ল্যাশ, তখন আপনাকে মিলিটারি পাওয়ারের দিকে যাইতে হবে। ধন্যবাদ মানুষ।